আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? এসএসসি ব্যাস। আজকে বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ 2 নম্বরটা পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ আমরা শিখবো। দ্বিতীয় পরিচ্ছেদে আজকের ক্লাস করার পরে এ টু জেড কভার হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। বাংলা দ্বিতীয় পত্রে আসে কি 30টা এমসিকিউ আছে, 43টা পরিচ্ছেদের মতো আছে। তো এই 43টা পরিচ্ছেদ থেকে আপনাদের যে এমসিকিউ গুলো আসে অনেক টাফ হয়, যে কমন পাওয়া যায় না। এর জন্য আমরা প্রত্যেকটা পরিচ্ছেদের ক্লাসগুলো দিব তোমাদেরকে, তোমরা পুরো ক্লাস জুড়ে থাকবে অবশ্যই। আজকে পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ, এটা আমরা দেখব। তো পুরো ক্লাস জুড়ে আছি আমি মোহাম্মদ রাহাতুল ইসলাম রাফি। শুরু করা যাক ক্লাসটা। ব্যাকরণের স্বরূপ, উৎপত্তির ইতিহাস এবং আলোচ্য বিষয় সমূহ। বাংলা ভাষার ব্যাকরণ এটা নবম দশম শ্রেণীর। তোমরা এসএসসি যে বছর হোক না, 27 হোক, 28, 90, 29, 30 যেটাই হোক সমস্যা নেই, এই ক্লাসটা তোমাদের জন্য। দ্বিতীয় পরিচ্ছেদ ব্যাকরণের সংজ্ঞা ও ইতিহাস। তাহলে ব্যাকরণটা কি, ব্যাকরণের সংজ্ঞাটা কি, ব্যাকরণ কাকে বলে, এটাই দেখবো। ডেফিনেশন অফ গ্রামার এন্ড হিস্টোরিক্যাল ইভলিউশন অফ বাঙালি গ্রামার। তাহলে ব্যাকরণ কি ও বাংলা ব্যাকরণ কি সেটা দেখি আমরা প্রথমে। ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ কি, ব্যাকরণের মূল কাজ প্রথমে দেখি আমরা। ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ করা। তাহলে ব্যাকরণ শব্দের অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ করা। ভাষার গঠন ও অভ্যন্তরীণ শৃঙ্খলা জানা এর মূল লক্ষ্য। তাহলে ব্যাকরণের মূল লক্ষ্য কি? ভাষার গঠন ও অভ্যন্তরীণ শৃঙ্খলা জানা এর মূল লক্ষ্য। স্বরূপ ও প্রকৃতি। তাহলে ব্যাকরণের স্বরূপ ও প্রকৃতি দেখি। ব্যাকরণে ভাষার নিজস্ব গঠন প্রকৃতি নিয়ে সূক্ষ্ম আলোচনা করা হয়। তাহলে কি ব্যাকরণ কি করে? নিজস্ব গঠন প্রকৃতি সূক্ষ্ম আলোচনা করে। বৈশিষ্ট্য আবিষ্কার দেখি। ধ্বনি, শব্দ ও বাক্যের পারস্পরিক সম্পর্কের সাধারণ বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে। সূত্রের সৃষ্টি। খুঁজে পাওয়া বৈশিষ্ট্যগুলোকে সাধারণ নিয়মের সূত্রে সাজানোই ব্যাকরণের কাজ। তাহলে এগুলো ছিল ব্যাকরণের কাজ। তোমরা যদি এই স্লাইডটা দেখতে না পারো তাহলে সমস্যা নেই, আমরা তোমাদের কমেন্টকে আমরা এই যে স্লাইডটা দিয়ে দিব, তোমরা স্লাইডটা দেখে নিতে পারো, সমস্যা। ব্যাকরণের সংজ্ঞা। বাংলা ব্যাকরণের সংজ্ঞা কি? বাংলা ব্যাকরণ কাকে বলে? যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। তাহলে বাংলা ব্যাকরণ কাকে বলে? যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ভাষার ব্যাকরণ বলে। এখন আমরা দেখব বাংলা ব্যাকরণ রচনার প্রারম্ভিক ইতিহাস। তাহলে বাংলা ব্যাকরণ রচনা করলো কে, কিভাবে রচনা হলো, কোন কোন দার্শনিক রচনা করেছেন সেটাই আমরা দেখবো এখন। পর্তুগিজ ও ইংরেজি ভাষায় অবদান। এটা বাংলা ব্যাকরণ কয়েকটা ভাষায় রচিত হয়েছে। প্রথম প্রকাশ হয় 1743 সালে। তাহলে আমাদের আসে যে বাংলা ব্যাকরণ এটা প্রথম প্রকাশ হয় কবে? 1743 সালে। এটা মনে রাখতে হবে যে প্রথম বাংলা ব্যাকরণ রচিত হয় 1743 সালে। তাহলে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়। তাহলে বাংলা ব্যাকরণটা কোন ভাষায় রচিত হয়? 1743 সালে পর্তুগিজ ভাষায়। এর রচয়িতা কে ছিলেন? 1743 সালে এটা কোন ভাষা ছিল? পর্তুগিজ। তাহলে কে রচনা করেছেন? এটা হচ্ছে পাদ্রি মানুয়েল দা আসুনসন। এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে 1743 সালে বাংলা ব্যাকরণ পর্তুগিজ ভাষায় কে রচনা করেন? মানুয়েল দা আসুনসন। তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে এটি রচিত হয়েছিল। এরপরে যে পূর্ণাঙ্গ ইংরেজি ব্যাকরণ 1778 সালে প্রকাশিত হয়। তাহলে 1778 সালে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ পূর্ণাঙ্গ রূপে প্রকাশ হয়। এর প্রতিষ্ঠাতা মানে রচয়িতা ছিলেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। 1700 কত সাল? 1778 সাল। এটা কে ছিল? ইংরেজি ভাষায়। 1778 সালে ইংরেজি ভাষায় এটা হচ্ছে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড বাংলা ভাষা পূর্ণাঙ্গ রচনা করেন। এই ব্যাকরণ গ্রন্থটার নাম ছিল এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তাহলে এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর রচয়িতা হচ্ছে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ফোর্ট উইলিয়াম ও রামমোহনের যুগ। উইলিয়াম ক্যারি 1801 সাল। উইলিয়াম ক্যারি কত সালে? 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক উইলিয়াম ক্যারি সাহেব 1801 সালে একটি গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণ রচনা করেন। তাহলে উইলিয়াম ক্যারি কত সালে? 1801 সালে। এরপরে আছে রামমোহন রায়। রামমোহন রায় কি করেছেন? রাজা রামমোহন রায় 1826 সালে রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় আরেকটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ গ্রন্থ রচনা করেন, যা সমকালীন সময়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তো কত সালে?
সালে রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়, উইলিয়াম ক্যারি। তাহলে আমাদের, তুমি এখন কমেন্ট করো ব্যাকরণের সন্ধি বিচ্ছেদটা কি, এটা যে এখনো বলি নাই, তো ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ কি সেটা তোমরা বলে দাও। এটা হচ্ছে প্রথম পরিচয় ছিল হয়তো, বলো। তাহলে এক নজরে দেখি, যেটা আমি এখানে লিখেছি সেটা এখানে দেওয়া আছে। এক নজরে বাংলা ব্যাকরণ ঐতিহাসিক টাইম লাইন। প্রথম ছিল 1743 সাল, যেটা যে মানুয়েল দা আত্মনশাও পর্তুগিজ ভাষায় রচিত প্রথম আংশিক বাংলা ব্যাকরণ অভিধান রচনা করেন। তাহলে কত সালে? 1743 সালে মানুয়েল দা আত্মনশাও বাংলা ব্যাকরণ রচনা করেন পর্তুগিজ ভাষায়। 1778 সাল এন বি হ্যালেট, মানে হ্যালহেড যাকে বলা হয়, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, যেটা বললাম সেটা হচ্ছে ইংরেজি ভাষায়, এই যে ইংরেজি ভাষায় বলে দিচ্ছি যে 1708 সালে হ্যালহেড ইংরেজি ভাষায় আবিষ্কার করেন। এরপর এটা প্রথম ছিল 1801 সালে, যেটা উইলিয়াম ক্যারি। 1801 সালে উইলিয়াম ক্যারি ফোর্ট উইলিয়াম কলেজ কেন্দ্রিক বাংলা ব্যাকরণ চর্চার সূচনা করেন। এরপরে আছে 1826 সাল। তাহলে 1826 সালে কি হয়েছে দেখি, এই 1826 সাল রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় রচিত উন্নত মানের আধুনিক বাংলা ব্যাকরণ রচনা করেন। এটা ছিল। এরপর আছে পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচনা করেন কে এবং এই বইটার নাম কি, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। 1833 সাল গৌড়ীয় ব্যাকরণ, রামমোহন রায়ের হাত ধরে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। তাহলে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় 1833 সালে, গৌড়ীয় ব্যাকরণ নামে পরিচিত। 1833 সাল, এটা এই ব্যাকরণটার নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। এটা মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইড। ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো কি আমরা দেখলাম, ব্যাকরণ এখন দেখবো ব্যাকরণের আলোচ্য বিষয় কি, দা ফোর কোর্স ব্রাঞ্চেস অফ গ্রামার এন্ড দেয়ার কন্টেক্সট। এখন আছে ভাষার উপাদান ও ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। তাই বাংলা ভাষায় ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। এটা মোস্ট ইম্পর্টেন্ট। ভাষা হলো বাক্যের সমষ্টি। তাহলে ভাষা কি? ভাষা হচ্ছে বাক্যের সমষ্টি। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। তাহলে ভাষা হলো বাক্যের সমষ্টি, বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট যে ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? উপাদান ধ্বনি। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। আমি যে কথাগুলো বারবার বলছি এগুলো সবথেকে ইম্পর্টেন্ট। তো এই পারস্পরিক কাঠামোর উপর ভিত্তি করে ব্যাকরণ মূলত 4টি ভাগে বিভক্ত হয়। এক নম্বর হচ্ছে ধ্বনি তত্ত্ব। তাহলে প্রথম হচ্ছে ধ্বনি তত্ত্ব, যার ইংরেজি হচ্ছে ফোনোলজি। বাকযন্ত্র, বর্ণ, স্বর ও ব্যঞ্জন ধ্বনি এবং ধ্বনিতলের বিশ্লেষণ এখানে করা হয়। তাহলে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি সেটা বলছে যে বাকযন্ত্র, বর্ণ, স্বর ও ব্যঞ্জন ধ্বনি এবং ধ্বনিতলের বিশ্লেষণ। তোমরা যদি, আবার বলছি, তোমরা যদি এই স্লাইডটা দেখতে না পারো তাহলে আমাদের কমেন্ট করো, আমরা তোমাদের এই স্লাইড লিংকটা দিয়ে দিব, সমস্যা নেই। রূপতত্ত্ব, মরফোলজি। রূপতত্ত্বের ইংরেজি কি? মরফোলজি। শব্দ এবং শব্দ গঠনের উপাদান, যেমন উপসর্গ এবং প্রত্যয়, আমরা যাকে বলে সাফিক্স এন্ড প্রিফিক্স। পদ নিয়ে বিস্তারিত আলোচনা। তাহলে রূপতত্ত্ব কি নিয়ে আলোচনা করে? পদ নিয়ে আলোচনা করে। এখন আরেকটা আছে, রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব। এরপর 3 নম্বর আছে বাক্যতত্ত্ব, ইংরেজি নাম হচ্ছে সিনট্যাক্স। বাক্যের নির্মাণ, বিন্যাস, বাচ্য, উক্তি, কারক এবং জ্যোতিষের প্রয়োগ স্থান। তাহলে বাক্যতত্ত্ব এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করে। অর্থতত্ত্ব, ইংরেজি নাম হচ্ছে সেমান্টিক্স। শব্দ ও বাক্যের অন্তর্নিহিত অর্থ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ ও বাগধারা আলোচনা। তাহলে অর্থতত্ত্ব অর্থ নিয়ে আলোচনা করে। এখন অর্থতত্ত্বের অপর নাম হচ্ছে বাঘর্থতত্ত্ব। তাহলে কি অর্থতত্ত্বের অপর নাম কি? বাঘর্থতত্ত্ব। এরপর আছে ধ্বনিতত্ত্ব ও রূপতত্ত্ব বিশ্লেষণ করে দেখি এখন কি বলছে। এই যে ফোনোলজি, লিপিবদ্ধ করার সুবিধার্থে ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত যাবতীয় আলোচনা ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। বাকযন্ত্র, উচ্চারণ, ফুসফুস, কণ্ঠনালী, জীব ইত্যাদির সাহায্যে ধ্বনি উৎপাদন ও উচ্চারণ প্রক্রিয়া। ধ্বনির বৈশিষ্ট্যগুলো কি গেছে? স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির সুনির্দিষ্ট শ্রেণীবিন্যাস ও বৈশিষ্ট্য। এর পাশে ধ্বনি দল মানে সিলাবল।
এক নিঃশ্বাসে শব্দের যে অংশটুকু উচ্চারণ করা হয় তাকে বলা হয় সিলেবল বা ধ্বনি দল, ব্যাকরণ। তাহলে ক্লাসের যে কোনো টপিক যদি বুঝতে না পারো তাহলে আমাদেরকে অবশ্যই বলবা। আমাদের এই যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা হচ্ছে 01853347993। নাম্বারটা লিখে দিচ্ছি 01853347993। এই নাম্বারে যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাহলে যে কোনো সমস্যা হলে আমরা বলে দিব। আমাদের বিভিন্ন কোর্স রয়েছে, যেমন হচ্ছে এসএসসি 27 এক্সাম ব্যাচ রয়েছে, আর্টসের স্টুডেন্টদের জন্য জিএসসি 3.0 কোর্স আছে, সায়েন্সের স্টুডেন্টদের জন্য পিসিবি 3.0 কোর্স রয়েছে। তোমরা এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো, সমস্যা নেই। আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা ভর্তি করে নিব। তোমরা শুধু আমাদেরকে এই নাম্বারে মেসেজ দাও, আমরা যে কোনো তথ্য আমাদের বলে দেবো, যে কোনো দরকার। এখন আমরা দেখবো রূপতত্ত্ব। রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব, যেটা আমি আগেই বলেছি। এখানে শব্দ ও তার গাঠনিক উপাদানের সংযোগ নিয়ে আলোচনা করে। তাহলে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব কি নিয়ে আলোচনা করে? শব্দের গাঠনিক উপাদান নিয়ে। পদের শ্রেণী বিভাগ। পদ কি? যেটা হলো পার্টস অফ স্পিচ। এটা যে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি পদের আলোচনা। এরপর আছে শব্দ গঠন প্রক্রিয়া। নতুন শব্দ তৈরিতে উপসর্গ, প্রত্যয়, সমাজ ও বিভক্তির প্রয়োগ ও বিশ্লেষণ, এগুলা কি আলোচনা করে? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব গুলো আলোচনা করে। এরপর আছে ধাতু ও প্রাতিপাদিক। শব্দের মূল অংশ বা ক্রিয়ামূল দিয়ে বিশদ ব্যবচ্ছেদ করা হয় এই অংশে। প্রত্যেকটা পরিচ্ছেদের ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে পেয়ে যাবে, তোমরা অবশ্যই দেখে নিবে এই ক্লাসগুলো। এরপরে দেখি আমরা বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব। তাহলে বাক্যতত্ত্ব কি সেটাই আমরা দেখবো। যে বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম, এটা বলা হয়নি। যে বাক্যতত্ত্বের অপর নাম কি? আমরা দেখছি শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব, অর্থতত্ত্বের অপর নাম বাঘর্থ তত্ত্ব। এখন বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম, এটা মনে রাখা লাগবে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বাক্যের যথাযথ গঠন ও বিন্যাস নিয়ে কাজ করে এই তত্ত্ব। তাহলে বাক্যতত্ত্ব কি নিয়ে আলোচনা করে? বাক্যের যথাযথ গঠন ও বিন্যাস নিয়ে। বাক্যের নির্মাণ, বাক্যের মধ্যে পদ এবং বর্গ কিভাবে সাজানো থাকে তার বিবরণ। রূপান্তর ও উক্তি, এক ধরনের বাক্যকে অন্য বাক্যে রূপান্তর, বাচ্য পরিবর্তন এবং প্রত্যক্ষ বা পরোক্ষ মানে ন্যারেশন থেকে বলা হয়। এগুলো হচ্ছে বাক্যতত্ত্বের কাজ, মানে সিনট্যাক্সের কাজ। সিনট্যাক্স। অন্যান্য বিষয় কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, উপাদান লোপ এবং জ্যোতিচিহ্নের সঠিক ব্যবহার বাক্যতত্ত্বের মধ্যে পড়ে। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় প্রত্যেকটা জিনিস এগুলো। এরপর আছে আমরা ক্লাসটা তাড়াতাড়ি শেষ করছি, আমাদের ক্লাস দীর্ঘ করছি না, যেহেতু বড় ক্লাস একবারেই দ্বিতীয় পরিচ্ছেদ শেষ হয়ে যাবে, তাই আমরা তাড়াতাড়ি করে বলছি। যদি তোমার কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে আমি বলে দেবো। অর্থতত্ত্ব, সেমান্টিক্স। অর্থতত্ত্বকে ব্যাকরণে বাঘর্থ তত্ত্ব বলা হয়ে থাকে। তাহলে সেটা আমি আগেই বলেছি, অর্থতত্ত্বের অপর নাম বাঘর্থ তত্ত্ব। শব্দ ও বাক্যের মূল অর্থে বিস্তার এখানে নির্ণয় করা হয়। তাহলে অর্থতত্ত্বে কি আলোচনা করা হয়? শব্দ ও বাক্যের মূল অর্থে বিস্তার, শব্দার্থ ও রূপান্তর। এটা বলার আগে বলে নেই, তোমরা যারা এই ক্লাসটা এখনো শেয়ার করো নাই, তোমরা এই ক্লাসটা শেয়ার করে নিবে। এবং বাংলা ইংলিশ আইসিডি ম্যাথের একটা ফ্রি কোর্স রয়েছে, এই ফ্রি কোর্সে অ্যাড হতে আমাদেরকে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে, আমরা তোমাদের এই গ্রুপে অ্যাড করে দিব। ধন্যবাদ। শব্দার্থ ও রূপান্তর, শব্দের আক্ষরিক অর্থ পেরিয়ে তার রূপক বা আলংকারিক অর্থ বুঝতে সাহায্য করে। শব্দ ও বাক্যের ব্যঞ্জনা, ভাষায় নিহিত ভাব বিশেষ ব্যঞ্জনার চুলচেরা বিশ্লেষণ। তাহলে এগুলা কার কাজ? অর্থতত্ত্বের কাজ। ব্যবহারিক উপাদান, বিপরীত শব্দ, প্রতিশব্দ বা সমার্থক শব্দ, শব্দ এবং অতি পরিচিত বাগধারা, এগুলা প্রত্যেকটাই অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে আছে ব্যাকরণের আলোচ্য বিষয়ের তুলনামূলক ছক। এটা আমরা একটা ছকেই আমরা প্রত্যেকটা বিষয়ে মানে একবার রিভিশন দেখবো। তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো, এটা ইম্পর্টেন্ট। তোমরা স্ক্রিনশট নাও অথবা স্লাইডটা আমরা দিয়ে দেবো, বলো। আশা করি স্ক্রিনশট না শেষ। এখন আমরা দেখবো ধ্বনি তত্ত্ব। এটা বানানো হয়তো বলেছে একটু। ধ্বনি তত্ত্ব, ফোনোলজি, ইংরেজি প্রতিশব্দ ফোনোলজি। আলোচ্য বিষয় হচ্ছে বাকযন্ত্র, বর্ণমালা, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য ধ্বনিদল। রূপতত্ত্ব, ইংলিশ মরফোলজি, বিশেষ্য, বিশেষণ ও পদের প্রকারভেদ, শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, এগুলা নিয়ে আলোচনা করে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। বাক্যতত্ত্ব, সিনট্যাক্স, বাক্যের গঠন ও রূপান্তর, বাচ্য, উক্তি, কারক বিশ্লেষণ ও জ্যোতিষচন্দ্র নিয়ে আলোচনা করে এই বাক্যতত্ত্ব।
অর্থতত্ত্ব আছে সেমান্টিক্স, বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা, শব্দের ব্যঞ্জনা, এগুলো নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব বা বাগ অর্থতত্ত্ব। তাহলে আমাদের দ্বিতীয় যে পরিচ্ছেদটা ছিল এসএসসির বাংলা ব্যাকরণের দ্বিতীয় পরিচ্ছেদ আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা দেখবো এই যে পুরো ক্লাসটা যে করলাম এখান থেকে কিছু এমসিকিউ সলভ করে দেখি কি অবস্থা। প্রথম কোশ্চেন, রাজা রামমোহন রায়ের বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম কি? এটা আমরা বলেছি যে রাজা রামমোহন রায় 1833 সালে রচনা করেন প্রথম বাংলা ব্যাকরণ, যাকে বলা হয় গৌড়ীয় ব্যাকরণ। এটা বলছে কি গৌড়ীয় ব্যাকরণ বা ভাষা প্রকাশ বঙ্গীয় ব্যাকরণ, মাটির ব্যাকরণ বা বাংলা ভাষার ব্যাকরণ। তাহলে আমরা পড়ছি যে এই যে গৌড়ীয় ব্যাকরণ, যা 1833 সালে প্রকাশিত এই বইটি রচনা করেন। তাহলে গৌড়ীয় ব্যাকরণের রচয়িতাকে রাজা রামমোহন রায়। আমাদের দ্বিতীয় কোশ্চেন, শব্দ গঠন এবং পদের প্রকারভেদ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? তাহলে শব্দ গঠন কোন অংশে আলোচনা হয়? যেহেতু শব্দ বলছে তাহলে আমরা দেখি কি চারটা যে তত্ত্ব আছে এর মধ্যে আছে রূপ তত্ত্ব। তাহলে রূপ তত্ত্বের অপর নাম কি? শব্দ তত্ত্ব। তাহলে এটা হবে ধ্বনি তত্ত্ব, রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব। তাহলে রূপ তত্ত্ব হবে 100%। রূপ তত্ত্ব মানে মরফোলজি, এটা বলা হয়েছে। আমাদের ক্লাস শেষ দিকে 3 নম্বর কোশ্চেন আছে, জ্যোতিচিহ্ন এবং উক্তি পরিবর্তন ব্যাকরণের কোন তত্ত্বের অন্তর্ভুক্ত? এটা হবে জ্যোতিচিহ্ন, যেহেতু বলছে আমরা বলছি রূপ তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, বাক্য তত্ত্ব, বাক্য তত্ত্ব। তাহলে আমরা যেটা জানি বাক্য তত্ত্বে আলোচিত হয়। তাহলে এই পুরো ক্লাস ছিল এটাই। তো পুরো ক্লাস জুড়ে সবাইকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই প্রত্যেকটা ক্লাস আমাদের যে পেজ অথবা ইউটিউব চ্যানেল আছে এখানে দেয়া আছে, এবং আমাদের যে গ্রুপ আছে পেজ মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে অ্যাড হয়ে যাও। ধন্যবাদ।